ওয়েলকাম ভিউয়ার্স, নিউজ 24 এর সাপ্তাহিক আয়োজনে তিব্বত লাক্সারি সোপ প্রেজেন্স বিনোদন 24 পাওয়ার্ড বাই ফাস্ট ওয়াশ। সপ্তাহ জুড়ে ছবি জঙ্গনে ঘটে যাওয়া আলোচিত চমকপ্রদ সব ঘটনা আর তার অন্তরালের গল্প নিয়ে চলে এসেছি আমি সাইদা। উপমহাদেশের কিংবদন্তি কণ্ঠশিল্পী রুনা লায়লা ক্যারিয়ারে অসংখ্য সম্মাননায় ভূষিত হয়েছেন তিনি। তবে এবার তার মুকুটে যুক্ত হতে যাচ্ছে নতুন এক পালক। দীর্ঘ 6 দশকের বর্ণাঢ্য ক্যারিয়ারের স্বীকৃতিস্বরূপ ভারতের মর্যাদাপূর্ণ মিনারি দিল্লি সম্মাননা পাচ্ছেন তিনি। 15তম দিল্লি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আনুষ্ঠানিকভাবে তার হাতে তুলে দেওয়া হবে। I'm so very happy to be a part of the International Film Festival and to have received an award. বাংলাদেশের সঙ্গীতের এক উজ্জ্বল নক্ষত্র রুনা লায়লা। তার কণ্ঠের জাদুতে মুগ্ধ হয়েছে গোটা উপমহাদেশ। সঙ্গীতে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ বিভিন্ন সময়ে তার ঝুলিতে যুক্ত হয়েছে দেশি বিদেশি নানা সম্মাননা। এবার সঙ্গীতে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ ভারতে বিশেষ সম্মাননায় ভূষিত হতে যাচ্ছেন সঙ্গীতের এই মহাতারকা। আসন্ন 15তম দিল্লি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে তার হাতে তুলে দেওয়া হবে এই বিশেষ সম্মাননা। ভারতের চলচ্চিত্র ও সম্প্রচার মন্ত্রণালয়ের অঙ্গসংস্থা হিসেবে আয়োজিত এই উৎসবটি অনুষ্ঠিত হবে আগামী 4 থেকে 8 মে। এবারের আয়োজনকে ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। এই প্রাপ্তিতে উচ্ছ্বাস প্রকাশ করে সামাজিক মাধ্যমে নিজের প্রতিক্রিয়াও জানিয়েছেন রুনা লায়লা। মর্যাদাপূর্ণ মিনারে দিল্লি সম্মানে ভূষিত করার নিমন্ত্রণের জন্য দিল্লি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব কর্তৃপক্ষকে ধন্যবাদও জানিয়েছেন সঙ্গীতের এই তারকা। Mr. Ram Kishore, and of course big thanks to Indira Gandhi Council for Arts, the Information Ministry and the Cultural Ministry. This is indeed a very big step. It's an integration of creativity, of creative people and all over the world. So this is something that I'm sure will be a huge success and all my best wishes. সম্প্রতি রুনা লায়লাকে একটি চিঠি পাঠিয়েছেন উৎসবের প্রতিষ্ঠাতা ও সভাপতি রাম কিশোর পর্চা। চিঠিতে তিনি লেখেন, কয়েক দশক ধরে আপনার সুমধুর কণ্ঠ এবং বর্ণাঢ্য শৈল্পিক যাত্রা ভারত ও বাংলাদেশের কোটি কোটি মানুষের হৃদয় ছুঁয়েছে। আমাদের অনেকের কাছে আপনার গান শুধু সঙ্গীত নয়, বরং আবেগ, স্মৃতি এবং আমাদের দুই দেশের মধ্যে এক সুন্দর সেতুবন্ধন। সঙ্গীত ও চলচ্চিত্রে আপনার অবদান এমন এক সাংস্কৃতিক ঐতিহ্য সৃষ্টি করেছে যা আগামী প্রজন্মকে অনুপ্রাণিত করে যাবে। শাহিন শুভ, নিউজ 24। বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় এবার মঞ্চস্থ হয়ে গেল জার্মান সাহিত্যিক এরিক মারিয়া রেমার্কের বিখ্যাত উপন্যাস অবলম্বনে নির্মিত নাটক অল কোয়াইট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট। নাটকটিতে মঞ্চে তুলে ধরেছেন জনপ্রিয় নাট্যদল তারুয়া। প্রথম বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটে রচিত এই গল্পে উঠে এসেছে যুদ্ধক্ষেত্রে তরুণ সৈনিকদের অভিজ্ঞতা, ভয়, বিভীষিকা ও মানসিক করুণ অবক্ষয়ের চিত্র। সময়ের নির্মম বাস্তবতা আর সময়ের অজানা সত্যকে আয়নার মতো স্পষ্ট করে তুলে ধরার ক্ষমতা রাখে মঞ্চনাটক। আলো ছায়ার মায়াজালে, সংলাপের তীক্ষ্ণতায় আর অভিনয়ের গভীরতায় জীবন্ত হয়ে ওঠে ইতিহাস। সেই ধারাবাহিকতায় শুক্রবার বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় মঞ্চস্থ হয়ে গেল এরিক মারিয়া রেমার্কের উপন্যাস অবলম্বনে নাটক অল কোয়াইট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট। নাটকটি শুধু যুদ্ধের বিধ্বস্ততাই তুলে ধরে না, বরং এর অন্তর্নিহিত বার্তায় স্পষ্ট হয় যুদ্ধ রাজনীতির নিষ্ঠুরতা, পারিবারিক বন্ধন, সামাজিক টানাপোড়েন এবং রাজনৈতিক প্রেক্ষাপটের আড়ালে লুকিয়ে থাকা অজানা সত্যকে সংলাপ এবং অভিনয়ের মাধ্যমে ধীরে ধীরে উন্মোচিত হয় এই নাটকে। প্রায় 2 ঘন্টা ব্যাপ্তির এই মঞ্চনাটকে দর্শকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। নাটকটি দেখে ভক্তরা তাদের অনুভূতি প্রকাশ করে জানান, খুবই ভালো একটা মেসেজ ছিল। নিউ জেনারেশনের অনেককে দেখলাম দেখতে এসছে। সো এইটা একটা নতুন উপলব্ধি তৈরি করবে যে আমরা আসলে যুদ্ধ চাই না, আমরা সবাই যুদ্ধের বিপক্ষে। অল কোয়াইট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট তারওয়ার এই প্রযোজনাটা অ্যাকচুয়ালি আমার যে জায়গাটা ভালো লাগছে যে আমাদের বর্তমান বিশ্বে যে একটা সংঘাতময় পরিস্থিতি যাচ্ছে তার সাথে খুবই প্রাসঙ্গিক একটা প্রযোজনা। 2 ঘন্টা কিন্তু আসলে নড়াচড়া, কথা বলা বা একটা অন্য জায়গায় কনসেন্ট্রেট করা সেটা কিন্তু পারি নাই। যে এরপরে কি হচ্ছে সেরকম একটা ছিল। ভীষণ দারুণ ছিল মঞ্চের ডিজাইনটা, কোরিওগ্রাফি খুব ভালো ছিল। জার্মান সাহিত্যিক এরিক মারিয়া রেমার্কের বিখ্যাত উপন্যাস অবলম্বনে নির্মিত এই নাটকটি মঞ্চে তুলে ধরেছে জনপ্রিয় নাট্যদল তারুয়া। নাটকটির বাংলা অনুবাদ করেছেন রুনা কাঞ্চন এবং নির্দেশনা দিয়েছেন বাকার বকুল। নাটকটি বিষয়ে
তিনি বলেন, সময় বা এই সময় হোক বা সারা পৃথিবীর সঙ্গে হোক, সেটার একটা যোগসূত্র আছে কিনা এটা আমি সবসময় মাথার মধ্যে রাখি। তো আমি যেহেতু নাটকের মানুষ, তো আমার ভেতরে তো কিছু ব্যথা হয়, তা আমি নাটক দিয়ে কথাটা বলতে চাই। মঞ্চের প্রতিটি আলো, প্রতিটি সংলাপে যেন দর্শকদের নিয়ে যায় এক ভয়াবহ বাস্তবতার মুখোমুখি, যেখানে বেঁচে থাকাটাই যেন একটা যুদ্ধ, আর মানবিকতা হয়ে পড়ে সবচেয়ে বড় প্রশ্ন। সব মিলিয়ে এই প্রযোজনা আবারও প্রমাণ করে মঞ্চনাটক শুধু বিনোদন মাধ্যম নয়, এটি সমাজের প্রতিচ্ছবি। আহসান হাবিব, রকি, নিউজ 24। ভিউয়ার্স, দেখছেন তিব্বত লাক্সারি সোপ প্রেজেন্স বিনোদন 24 পাওয়ার্ড বাই ফাস্ট ওয়াশ। নিচ্ছি একটা ব্রেক, ফিরছি আরও সবিজ আপডেট নিয়ে। ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক। দেখছেন তিব্বত লাক্সারি সোপ প্রেজেন্স বিনোদন 24 পাওয়ার্ড বাই ফাস্ট ওয়াশ। চলুন দেখে নিই সবিজ দুনিয়ার আরও কিছু আপডেট। জনপ্রিয় নির্মাতা কাজল আরেফিন অমি পরিচালিত বহুল আলোচিত ধারাবাহিক নাটক ব্যাচেলর পয়েন্টের ৫ম সিজনের শুটিং চলছে নেপালে। প্রথমবারের মতো দেশের বাইরে নেপালের মনোরম লোকেশনে চলছে নতুন সিজনের দৃশ্য ধারণ। শুটিংয়ের অংশ নিয়েছেন কাবিলা, নেহাল, পাশা, হাপু এবং আরেফিন সহ সিরিজের পরিচিত অভিনয় শিল্পীরা। তবে এই শুটিংয়ের মাধ্যমে নতুন চমক হিসেবে যুক্ত হয়েছেন নেপালের অভিনেত্রী রাজশ্রী থাপা। তার উপস্থিতি ঘিরে দর্শকের মাঝে এরই মধ্যে তৈরি হয়েছে কৌতূহল। পরিচালক অমি নিজের ফেসবুক পোস্টে রাজশ্রীর একটি ছবি শেয়ার করে দর্শকের উদ্দেশ্যে প্রশ্ন রাখেন, চরিত্রটি কে হতে পারে অনুমান করুন। এরপর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় নানা জল্পনা কল্পনা। কমেন্ট বক্স ভরে ওঠে মজার মজার মন্তব্যে। তবে নেপাল থেকে অমি নিশ্চিত করেন রাজশ্রী থাপা একজন নেপালি অভিনেত্রী। সিরিজের চ্যাপ্টার 12-তে তাকে একটি বিশেষ চরিত্রে দেখা যাবে। দীর্ঘ ক্যারিয়ারের অসংখ্য নাটক আর টেলিফিল্মে দর্শকদের মুগ্ধ করেছেন জনপ্রিয় অভিনেতা ও নির্মাতা তৌকির আহমেদ। অভিনয়ের পাশাপাশি চিত্রনাট্যকার হিসেবেও নিজের মুনশিয়ানা প্রমাণ করেছেন তিনি। এবার জোহরা বেগমের ইচ্ছাপত্র শিরোনামের একটি টেলিফিল্মে চিত্রনাট্য রচনার পাশাপাশি গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করেছেন তৌকির আহমেদ। এটি পরিচালনা করেছেন আরিফ খান। ইতিমধ্যে শুরু হয়েছে টেলিফিল্মটির দৃশ্য ধারণের কাজ। নিজের লেখা চিত্রনাট্যে অভিনয় করা প্রসঙ্গে তৌকির আহমেদ বলেন, আমরা তো সাধারণত ঈদে একটু আনন্দ উৎসবের গল্পই পছন্দ করি। আমার এই কাহিনীটি লেখার সময় ভেবেছিলাম একটু ভিন্ন কিছু লেখা যায় কিনা, সেই চেষ্টা করা যাক। কাহিনীতে জীবনের নানা সময়ের বাকের গল্প উঠে এসেছে। তারকাবহুল এই টেলিফিল্মটি তৌকির আহমেদের পাশাপাশি অভিনয় করেছেন বরেণ্য অভিনেতা মামুনুর রশিদ, ফেরদৌসী মজুমদার, আফজাল হোসেন, দীপা খন্দকার, জাকিয়া বাড়ি, মম সাহু আরও অনেকে। এবার ভাষা নিয়ে বিতর্কে জড়িয়েছেন দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সাই পল্লবী। তার হিন্দি বলার ধরন নিয়ে শুরু হয়েছে সমালোচনা ও সামাজিক মাধ্যমে ট্রলিং। সম্প্রতি মুম্বাইয়ে আমির খান প্রোডাকশনের একদিন সিনেমার প্রচারণামূলক অনুষ্ঠানে হাজির হন সাই পল্লবী। প্রচারের অংশ হিসেবে আয়োজিত অনুষ্ঠানে অতিথি ও পাপারাজিদের সাথে হিন্দিতে কথা বলার চেষ্টা করেন তিনি। আর সেখানে কথা বলতে গিয়ে কিছুটা অস্বস্তিতে পড়েন সাই। এক পর্যায়ে তিনি নিজেই হাসি মুখে স্বীকার করে নেন, আমার হিন্দি খুব একটা ভালো নয়। অভিনেত্রীর এই সরল স্বীকারোক্তির ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তে শুরু হয় নানা সমালোচনা। তার মতে, ভারতীয় সিনেমার ভাষাগত সীমাবদ্ধতা নতুন কিছু নয়। অনেকের উদাহরণ টেনে বলেছেন, ক্যাটরিনা কাইফ কিংবা জ্যাকলিন ফার্নান্দেজও শুরুতে হিন্দিতে দুর্বল ছিলেন, তবে তারা সফল হয়েছেন। ভিউয়ার্স, দেখছেন তিব্বত লাক্সারি সোপ প্রেজেন্স বিনোদন 24 পাওয়ার্ড বাই ফাস্ট ওয়াশ। নিচ্ছি একটা ব্রেক, ফিরছি আরও সবিজ আপডেট নিয়ে। ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক। দেখছেন তিব্বত লাক্সারি সোপ প্রেজেন্স বিনোদন 24 পাওয়ার্ড বাই ফাস্ট ওয়াশ। চলুন দেখে নিই সবিজ দুনিয়ার আরও কিছু আপডেট। বিশ্বজুড়ে বক্স অফিসে রাজত্ব করছে পপ সম্রাট মাইকেল জ্যাকসনের জীবন নিয়ে নির্মিত বায়োপিক মাইকেল। মুক্তির আগে স্পেশাল স্ক্রিনিং থেকে সিনেমাটি প্রায় $13 মিলিয়ন ঘরে তুলেছিল। গত শুক্রবার মুক্তির পর থেকেই ছবিটি একের পর এক রেকর্ড ভেঙে চলছে। মাত্র কয়েকদিনের ব্যবধানে উত্তর আমেরিকার ছবিটির আয় $100 মিলিয়ন ছাড়িয়েছে এবং বিশ্বব্যাপী মোট আয় দাঁড়িয়েছে $226 মিলিয়ন বেশি, যা বায়োপিক ঘরানার ইতিহাসের অন্যতম সেরা ওপেনিং। সিনেমাটিতে কিংবদন্তি মাইকেল জ্যাকসনের চরিত্রে অভিনয় করেছে তারই আপন ভাতিজা জাফর জ্যাকসন, যার পারফরমেন্স দর্শকদের মাঝে দারুণ সাড়া ফেলেছে। আন্তর্জাতিক বাজারেও মাইকেল সমানভাবে দাপট দেখাচ্ছে। বিদেশের মাটিতে 4 দিনে আয় হয়েছে প্রায় $122 মিলিয়ন। বর্তমানে 2026 সালে সর্বোচ্চ আয় করা চলচ্চিত্রের তালিকায় এটি ষষ্ঠ স্থানে উঠে এসেছে।
পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ভোটের দ্বিতীয় দফায় রাজ্য জুড়ে ছিল গণতন্ত্রের উৎসবের আবহ। সকাল থেকে বিভিন্ন ভোট কেন্দ্রে লক্ষ্য করা যায় ভিড়। সাধারণ মানুষের পাশাপাশি টলিউডের তারকারাও এই উৎসবে সামিল হন। বৃষ্টি ভেজা সকাল উপেক্ষা করেও একের পর এক পরিচিত মুখকে ভোট দিতে হাজির হতে দেখা যায়, যা সাধারণ ভোটারদের মধ্যেও উৎসাহ বাড়িয়েছে। আবারও ভোট উৎসবে অংশ নিয়ে নিজেদের উচ্ছ্বাস প্রকাশ করেছেন টালিপাড়ার অভিনয় শিল্পীরা। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে দ্বিতীয় দফার ভোটকে ঘিরে শুধু সাধারণ মানুষই নয়, তারকারাও ছিলেন বেশ উৎসাহী। ভোট কেন্দ্রে উপস্থিত হয়ে প্রিয় প্রার্থীকে ভোট দেওয়ার পর অনেকেই সামাজিক মাধ্যমে নিজেদের অভিজ্ঞতাও শেয়ার করেছেন। এরকম ভোট আমার 60 বছরের মধ্যে কখনো না। ভোটের পরিবেশে কেন্দ্রগুলো যেন তারকাদের মিলন মেলায় পরিণত হয়। অনেক তারকার সঙ্গে তাদের পরিবারের সদস্যদের উপস্থিতিও নজর কাড়ে, যা পুরো আয়োজনকে আরও প্রাণবন্ত করে তোলে। ছেলে ত্রিশান্তি চট্টোপাধ্যায়কে নিয়ে ভোট কেন্দ্রে আসেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। এদিন ছেলের জীবনে প্রথমবারের মতো ভোট কেন্দ্রে ভোট দিতে আসতে পারার তারুণ্য ছিল চোখে পড়ার মতো। এবারই প্রথমবারের মতো ভোটের প্রচারণায় দেখা গেছে অভিনেত্রী কোয়েল মল্লিককে। অভিনেতা তথা তৃণমূল সাংসদ দেব তার মা বাবা ও বোনকে নিয়ে প্রতিবারের মতো এবারেও ভোট দিতে এসেছেন। শুধু তাই নয়, ভোট কেন্দ্রে সকাল সকাল ভোট দিতে নজরে আসেন রাজ চক্রবর্তী ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়। তবে এদিন ভোটের লাইনে দাঁড়িয়ে আলাদা করে নজর কাড়েন মিঠুন চক্রবর্তী। দুই ভাই তাদের স্ত্রী ও পরিবার সহ স্ত্রী মোহনাকে সঙ্গে নিয়ে ভোট কেন্দ্রে নজরে আসেন অভিনেতা জিৎ এবং মেয়ে রাইমাকে সঙ্গে নিয়ে ভোট দিতে আসেন মুনমুন সেন। বাইপাস সংলগ্ন আবাসনে থাকতেন শ্রাবন্তী চট্টোপাধ্যায় এবং রচনা বন্দ্যোপাধ্যায়, কিন্তু শ্রাবন্তীর ভোট এখন তার পুরনো পাড়ায়। ফলে বেহালায় মা বাবা ও দিদির সঙ্গে ভোট দিতে যান শ্রাবন্তী এবং পূর্বের স্থানে ভোট দেন অভিনেত্রী রচনা। বাবা মাকে সঙ্গে নিয়ে সকাল সকাল ভোট দিয়েছেন অভিনেতা আবির চট্টোপাধ্যায়। অন্যদিকে মায়ের সঙ্গে ভোট দিতে পৌঁছেছেন অভিনেত্রী মিমি চক্রবর্তী। এই দিনে চূড়ান্ত ব্যস্ত বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। বিধাননগরের বিধানসভায় ভোট দিয়েই নিজ কেন্দ্র বারানগরে দেখা গেল তাকে। এছাড়াও ভোট কেন্দ্রে তারকাদের মধ্যে উপস্থিত ছিলেন যশ দাশগুপ্ত, নুসরাত জাহান, ঐন্দ্রিলা সেন, অঙ্কুশ হাজরা, সোহম চক্রবর্তী এবং বিনোদন অঙ্গনের অনেকেই। আহসান হাবিব, রকি, নিউজ 24। বলিউডের ক্লাসিক সিনেমা 3 ইডিয়টস 2009 সালে রাজকুমার হিরানির পরিচালনায় এই কমেডি ড্রামাটি বন্ধুত্ব, শিক্ষা ব্যবস্থা এবং নিজেদের স্বপ্ন পূরণের এক নতুন দৃষ্টিভঙ্গি দেখিয়েছিল। আমির খান, আর মাধবন, শর্মন যোশী এবং কারিনা কাপুর খান অভিনীত এই সিনেমাটি মুক্তির দীর্ঘ 17 বছরের সিকুয়েল নিয়ে নানা সময়ে নানা গুঞ্জন শোনা গেলেও অবশেষে মুখ খুলেছেন মিস্টার পারফেকশনিস্ট আমির খান। র্যাঞ্চো, ভাইরাস, রাজু, ফারহান আর চতুরের বন্ধুত্ব নিয়ে খুনসুটিতে মোড়ানো 3 ইডিয়টস সিনেমাটি ভারতীয় সিনেমার ইতিহাসে এক অনন্য মাইলফলক। মুক্তির এত বছর পেরিয়েও সিনেমাটির প্রতিটি চরিত্র, সংলাপ এবং প্রেক্ষাপট আজও দর্শকদের কাছে অমলিন। ফলে সিনেভক্তদের কাছে কালজয়ী এই সিনেমার সিকুয়েল নিয়ে উন্মাদনা বরাবরই তুঙ্গে। এরই মাঝে সিনেমাটির সিকুয়েল নিয়ে সুসংবাদ জানিয়ে আলোচনায় উঠে এসেছেন খোদ র্যাঞ্চো ওরফে আমির খান। সম্প্রতি ভারতীয় গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে আমির খান জানান, রাজকুমার হিরানি ইতিমধ্যে 3 ইডিয়টসের সিকুয়েল নিয়ে কাজ শুরু করেছে। চিত্রনাট্য তার পছন্দ হয়েছে, তবে কবে নাগাদ সিনেমাটির শুটিং শুরু হবে কিংবা মুক্তি দেওয়া হবে এ নিয়ে স্পষ্ট করে তিনি কিছু বলেননি। র্যাঞ্চোর মতো কালজয়ী চরিত্রে ফেরার প্রসঙ্গে নিজের উচ্ছ্বাস প্রকাশ করেন আমির। এ সময় সিনেমাটির গল্পকার নিয়ে ভূয়সী প্রশংসা করে খুব শিগগিরই কাজে ফেরার কথা জানান বলিউডের এই মিস্টার পারফেকশনিস্ট। চেতন ভগতের উপন্যাস অবলম্বনে নির্মিত 3 ইডিয়টস 2009 সালে বক্স অফিসে ঝড় তুলেছিল। ভারতীয় সিনেমার ইতিহাসে প্রথম 200 কোটির ক্লাবের সূচনা করেছিল সিনেমাটি। এখন দেখবার পালা নতুন সিকুয়েলটি পুরনো ইতিহাসকে বদলে নতুন আর কি রেকর্ড গড়ে এবং দর্শকরাও এটিকে কিভাবে গ্রহণ করে। আহসান হাবিব, রকি, নিউজ 24। ভিউয়ার্স, শেষ করছি আমাদের সাপ্তাহিক আয়োজন তিব্বত লাক্সারি সোপ প্রেজেন্টস বিনোদন 24 পাওয়ার্ড বাই ফাস্ট ওয়াশ। ছবি জঙ্গনের আলোচিত সব ঘটনা আর তার অন্তরালের গল্প জানতে দেখতে থাকুন বিনোদন 24। দেখা হবে আগামী সপ্তাহে নতুন আয়োজনে। স্টে টিউন, নিউজ 24।